কি আইরনি, ভাগ্যের কি নির্মম পরিহাস। আজকে জনাব তারেক জিয়া তাদের যেই নেতাকর্মী রয়েছে যারা গুম হয়েছে, আহত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে তাদের হত্যাকাণ্ডের, তাদের গুমের, তাদের নির্যাতনের, তাদের নিপীড়নের যেসব মিডিয়া বৈধতা উৎপাদন করেছে সেই সব মিডিয়া মালিকদেরকে একদম উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। আসলে আমরা বিএনপিকে এই জায়গায় আপনি দেখবেন যে বিএনপির আমি আমার এলাকার কথাই বলতে পারি যে যারা গত ১.৫ দশকের বেশি সময় ধরে যারা রাস্তায় শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, রাস্তায় হরতাল সফল করার জন্য রাস্তায় নেমে এসছে, তাদেরকে আমরা দেখেছি এখন কিভাবে অপাঙ্ক্তেয় ঘোষণা করা হয়েছে, তাদেরকে কিভাবে বিএনপি থেকে মাইনাস করা হচ্ছে। অথচ আমরা দেখছি ৫ আগস্টের পরবর্তী সময়ে যারা বিএনপিকে একটা রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করেছে, বিএনপিকে যারা হত্যাযোগ্য করে তুলেছে, যেসব মিডিয়া বিএনপিকে সন্ত্রাস, আগুন সন্ত্রাস হিসেবে বিবেচনা করেছে, সময় টেলিভিশন এবং ৭১ টেলিভিশনের মতো টেলিভিশনের মালিকদেরকে আমরা যখন দেখি জনাব তারেক যে উষ্ণ অভ্যর্থনা দিচ্ছেন, সেটি আসলে আমি কিভাবে নেই সেটা মুখ্য না। বিএনপির নেতাকর্মীরা যারা দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে যারা এই গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে, তারা কিভাবে নেয় আসলে সেটি প্রশ্নবিদ্ধ। এবং আমরা দেখতে পাচ্ছি এবং নির্বাচনের আগেই এই ব্যবসায়িক নেক্সাস, যে মিডিয়া মাফিয়া এবং যে প্রশাসন যেভাবে তারেক জিয়াকে মাফিয়া বানানোর যে চক্রান্ত করছে, তারা বিএনপি থেকে এখন বড় বিএনপি হয়ে উঠছে এবং এটি আশঙ্কাজনক এবং এভাবেই একটা ফেসিস্ট উৎপাদন হয়। এভাবেই যখন সবাই এই ১.৫ দশকের বেশি সময়ে বিএনপির যে গণতন্ত্রকে একটা অংশগ্রহণমূলক একটা নির্বাচনের জন্য তাদের যে ত্যাগ, তাদের যেই শ্রম, তাদের যেই বিএনপির একজনের নেতাকর্মী বাদ নাই যে যাদের বিরুদ্ধে মামলা হয়নি, কেউ ঘরে ঘুমাইতে পারে নাই, এরকম অনেকে আছে যারা ঘরে ঘুমাইতে পারে নাই। অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি ওইসব ব্যবসায়ীরা, ওইসব মিডিয়ারা এবং ওইসব প্রশাসনই বিএনপির সবচেয়ে কাছের, বিএনপি থেকে আরো বড় বিএনপি হয়ে উঠছে, যেগুলো আসলে আমাদেরকে আশাহত করে। এবং পরবর্তী বাংলাদেশটা আসলে কোন দিকে যেতে পারে এবং পরবর্তী বাংলাদেশটা রূপরেখাটা কেমন হতে পারে, এবং যেই মিডিয়া, ব্যবসায়ী এবং প্রশাসনের যে আনহোলি নেক্সাসে, আমরা চাইবো না যে জনাব তারেক জিয়া সাহেব এই নেক্সাসের মধ্যে পড়ে যাক। আমরা চাই যে গণতান্ত্রিক উত্তরণের যেই পথ উন্মোচিত হওয়ার রাস্তা উন্মুক্ত হয়েছে সেটি প্রসারিত হোক। আমরা চাই না এই আনহোলি নেক্সাসের মধ্যে পড়ে আবার বাংলাদেশ আবার পশ্চাৎপদ কোন একটা যাত্রা করুক। অপরদিকে দেখবেন অন্যদিকে কারা আছে, দেখবেন মাটি কাটার সাথে যারা জড়িত, মাটিখুর, যারা চাঁদাবাজ, যারা মামলাবাজ, যারা দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে যারা সিএনজি স্ট্যান্ড দখল করেছে, যারা অ্যাম্বুলেন্সের টাকা খায়, যারা জমি দখল করে, যাদের মনে ইতিমধ্যেই ভয় ঢুকে গিয়েছে, যারা ঋণ খেলাপি, যারা রাষ্ট্রের অর্থ মেরে দিয়েছে, যারা রাষ্ট্রের অর্থ বছরের পর বছর রাষ্ট্রের অর্থ যারা দিচ্ছে না, ওইসব মানুষ একটা পক্ষে রয়েছে। তো আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমরা আমাদের এই লড়াই অব্যাহত রাখবো। আর যারা দেবিদ্বারবাসী, যারা আপনারা কাকে নির্বাচিত করবেন তার অর্থের উৎস সম্পর্কে আপনার জানা উচিত। আমার অর্থের উৎস আপনারা জানার জন্য, আমি কোন জায়গা থেকে আমি ইনকাম করি সেটা জানার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে আপনারা গুগলে সার্চ করবেন www.acs.com, acs.com দিলে আপনি সার্চ করলে আপনি পেয়ে যাবেন, অথবা SOE.com দিয়ে আপনি সার্চ করলে, স্কুল অফ এক্সিলেন্স সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আমার ওখানেই এই বছরের যে আয় হয়েছে সেটি আপনারা দেখতে পারবেন। আমি আমার রিটার্ন জমা দিয়েছি, আপনারা সেটিও চাইলে দেখতে পারবেন। এবং আপনারা ইউটিউবে যদি সার্চ করেন, যে আমার ক্লাস লিখে সার্চ করেন, সেখানেও আমার ক্লাস পেয়ে যাবেন এবং সেখানে কোর্সের অ্যাডভার্টাইজ করা আছে, সেটিও আপনারা পেয়ে যাবেন। সেটি দিবালোকের মতো স্পষ্ট এবং স্বচ্ছ। তবে একটা অংশ লিখতেও পারে না, একটা অংশ আছে যারা 2 লাইন বাংলাও লিখতে পারে না, 2 লাইন ইংরেজিও লিখতে পারে না, তারা অবশ্যই এগুলো দেখতে পারবে না। কারণ তারা জীবিকা নির্বাহ করে নদীর মাটি কেটে, যারা জীবিকা প্রত্যেকদিন বর্ডারে যায় ইয়াবা সেবন করতে এবং নেতার সাথে বসে যারা মাদক সেবন করে, এদের এই যে একটা বুদ্ধিবৃত্তিক যে যতটুকু প্রয়োজন, যে এইটা বোঝার জন্য, এটা একটা পেজ ইংরেজিতে পড়ার জন্য যতটুকু সামর্থ্যের প্রয়োজন, তাদের নেতাকর্মীদের এই জায়গাটা নেই। তো আমি আপনাদেরকে বলবো, আমাদের নেতাকর্মীদেরকে বলবেন, আপনাদেরকে পড়ে শোনাই দিবে কিভাবে আসলে
এই যে অর্থের উৎসটা আপনাদেরকে শোনাই দিবে। যদি না বুঝেন তাহলে বাংলায় এটাকে ট্রান্সলেট করে দিবে, তাহলে যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং এখানে আপনারা যারা আছেন কাঁচা বাজার দখল করেছেন, যারা হচ্ছে নিজের পেশা নাই, নিজের নির্দিষ্ট কোনো পেশা নাই, যাদের পেশাই হচ্ছে আরেকজনের জমি দখল করা, যারা তাদেরকে দেবিদ্বারবাসী আবার প্রতিহত করবে, দেবিদ্বারবাসী প্রতিহত করবে। এবং মাথায় রাখুন, আপনার দল আপনাকে প্রতিহত করবে। আপনি যদি মনে করে থাকেন আপনার দল আপনাকে সমর্থন দিবে, বিএনপি আর ওই অবস্থানে নাই, বিএনপি আর ওই জায়গায় নাই যে চাঁদাবাজদের প্রশ্রয় দিবে, চাঁদাবাজদের শেল্টার দিবে। আমি বিশ্বাস করি, আমি আস্থা রাখি, দেখবেন আপনার ধানের শীষে স্লোগান দিচ্ছে কিন্তু ভোট কিন্তু শাপলাকলিতেই দিবে ইনশাআল্লাহ। তো আমরা চাই, আমরা যারা সংস্কারের পক্ষে আমরা যে জোট অবস্থান নিয়েছি, আমরা আগ্রাসন বিরোধিতার প্রশ্নে যে জোট অবস্থান নিয়েছি, দুর্নীতি বিরোধিতার প্রশ্নে আমরা যে জোট অবস্থান নিয়েছি, আমরা সেই জোট আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। একই সাথে সাথে এই নির্বাচনে দুইটা হচ্ছে পক্ষ ভাগ হয়ে গিয়েছে, একটা হচ্ছে গোলামের জোট, একটা হচ্ছে আজাদির জোট। আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব এবং আপনাদের কাছে আহ্বান জানাবো, যারা দুর্নীতির বিরুদ্ধে যারা অবস্থান নিবে আপনারা তাদেরকে সমর্থন দিন, যারা আগ্রাসন বিরোধিতার প্রশ্নে যারা অবস্থান নিবে আপনারা তাদেরকে সমর্থন দিন, যারা হচ্ছে বিদেশি আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নিবে আপনারা তাদেরকে সমর্থন দিন, যারা এই সংস্কারের পক্ষে, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিবে আপনারা তাদেরকে আপনারা সমর্থন দিন। আগ্রাসন বিরোধিতার বিপক্ষে যারা অবস্থান নেবে, আগ্রাসন বিরোধিতার যারা করবে আপনারা তাদেরকে সমর্থন দিন। এবং দিন শেষে আমাদের বহুল কাঙ্ক্ষিত জুলাইয়ের পরবর্তীতে আমাদের যে বহুল কাঙ্ক্ষিত আমাদের যে সংস্কার, আমরা সংস্কারের পথে হাঁটছি, সেদিকে যারা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিবে আপনারা তাদের পক্ষে নেন। বিষয়টি এমন না যে আপনারা আমাকে নির্বাচিত না করলে আপনাদের সাথে আমাদের সম্পর্কের কোনো ধরনের টানাপোড়েন ঘটবে। আপনাদের সাথে আমার যে সম্পর্ক সেটা রাজনৈতিক সম্পর্ক না, সেই সম্পর্কটি হচ্ছে হৃদ্যতার সম্পর্ক, আত্মার সম্পর্ক, আন্তরিকতার সম্পর্ক। এবং আমি বিশ্বাস করি আমাকেও আপনারা সেভাবেই দেখেন। এবং বিএনপির অনেক মানুষ আছে, অনেক অনেক মানুষ আছে আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করে, এবং আমি বিশ্বাস করি তারা ধানের শীষের রাজনীতি করলেও ভোটটা তারা সাপলাতে দিবে। মানুষ আমাকে গ্রহণ করে নিয়েছে, ইতিমধ্যেই গ্রহণ করে নিয়েছে, এবং সেটির বহিঃপ্রকাশ সেটি ঘটবে 12ই ফেব্রুয়ারি। এবং অনেকেই এই নির্বাচনী ইতিবাচক পরিস্থিতিকে বানচাল করার বিভিন্ন প্রচেষ্টা আপনারা দেখেছেন, অব্যাহত রেখেছে। কিন্তু আমি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি, আপনারা ভোট দিতে আসবেন, আপনারা যাকে ইচ্ছা ভোট দেন। এবং আমি আপনাকে নিশ্চিত করি, আপনি যদি আমার বিরুদ্ধেও ভোট দিতে চান, সেই ভোট যেন আপনি স্বাধীনভাবে দিতে পারেন, সেটির নিশ্চয়তা এবং সেটির অধিকার আদায়ের জন্য আমি কাজ করে যাব। একই সাথে সাথে আমি একটি বিষয় আপনাদেরকে বলবো, ইতিমধ্যে আপনাদেরকে অনেককে হুমকি ধামকি দেওয়া হচ্ছে অনেক অন্য রাজনৈতিক দলের থেকে, যে কেন আপনি আমার রাজনৈতিক দল করেন, কেন আপনি আমার নির্বাচনের কার্যক্রমে আসেন। দেখেন, এটা হচ্ছে সবচেয়ে নিচু মনের পরিচয়, এর থেকে নিচু মনের পরিচয় আর পৃথিবীতে কিছুই হইতে পারে না। হুমকি ধামকি দেওয়া অর্থাৎ আপনার যদি আমি আপনাকে ফোন দিয়ে বলতেই হয় যে কেন আপনি অন্য রাজনৈতিক দলে গেলেন, এর থেকে নিজেকে ছোট করা, এর থেকে আর কিছুই হইতে পারে না। আমি আপনার সন্তান, আমি আপনাদেরকে নিয়ে আমি নির্বাচন করতে চাই। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটির অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। মত বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। আজকে সেই জন্যই অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি, কিন্তু তারপরেও আসার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে, ভবিষ্যতের পরিকল্পনা আছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের 20 কোটির মতন মানুষ এই দেশে, এবং এই দেশে 20 কোটি মানুষের মধ্যে একটি বড় অংশ হচ্ছে তরুণ সমাজের সদস্য। এই তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্নভাবে আমাদেরকে উপায় বের করতে হবে কিভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেটি দেশের ভিতরে হোক, সেটি দেশের বাইরে হোক। আমরা যদি এটি সক্ষম না হই এই কাজটি করতে, তাহলে আমরা 5ই আগস্ট বলি, 90-এর আন্দোলন বলি, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ বলি, আমাদের মনে হয় খুব সম্ভবত প্রত্যেকটি প্রত্যাশা ধ্বংস হয়ে যাবে। যাদের অনেক লম্বা অভিজ্ঞতা আছে দেশ স্বাধীনের পর থেকে, আমাদের দেশ স্বাধীনের পর থেকে অনেক উথাল পাতাল ঝড় অনেক হয়েছে, রাজনৈতিক অঙ্গন থেকে অর্থনৈতিক অঙ্গনে। এখানে একজন বক্তা বলে গিয়েছেন যে সামনে আমাদের চ্যালেঞ্জ আছে,
একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয় ইয়েস, সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে, আমাদের মধ্যে বিভিন্ন রকম মত পার্থক্য আছে। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে সকল রাজনৈতিক দলের সদস্যদের কাছে, সামগ্রিকভাবে সমাজের সকল মানুষের কাছে আমি একটি বিনীত আহ্বান রাখতে চাই যে আমাদের বিভিন্ন মত পার্থক্যগুলো নিয়ে যাতে আমরা আলোচনা করতে পারি, আলাপ করতে পারি। আমাদেরকে যে কোনো মূল্যে ডেমোক্রেটিক প্রসেস, যেটা আমরা 12 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি, ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে। আমাদের জবাবদিহিতাটা চালু রাখতে হবে যে কোনো মূল্যে, সেটি জাতীয় পর্যায়ে হোক, সেটি লোকাল পর্যায়ে হোক, অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভার নির্বাচন, লোকাল পর্যায়ে হোক, সেটা কোনো ট্রেড বডির ইলেকশন হোক। আমার ব্যক্তি যেটা বিশ্বাস, আমরা যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা, গণতান্ত্রিক প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অনেক বেগ হয়তো আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। এবং আরেকটি কথা, কাউকে আঘাত না করি আমি বলতে চাইছি, কোনো রাজনৈতিক দলের নেতা, সদস্য, কাউকে আমি আঘাত করতে চাইছি না। আমি আমার চিন্তাটা শুধু ওনাদের সামনে তুলে ধরতে চাইছি যে আসুন আমরা দেশের মানুষের শিক্ষা, দেশের মানুষের স্বাস্থ্য, দেশের নারীদের অধিকার, এম্পাওয়ারমেন্ট, কর্মসংস্থান, পরিবেশ, সব কিছু মিলিয়ে এই যে বিষয়গুলো, যেটি একটি সাধারণ মানুষের জন্য প্রযোজ্য, আমরা অনেক দিন ধরে আমরা শব্দটা কি আমাদের রিফর্ম, শব্দটা মনে করতে পারি, সংস্কার, রিফর্ম, যেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই রিফর্মের আমার কাছে মনে হয়েছে যে 3টি পার্ট আছে। একটি হচ্ছে সাংবিধানিক পার্ট, একটি হচ্ছে আইনগত পার্ট, এবং আরেকটি হচ্ছে মানুষের প্রতিদিনের জীবনযাত্রা, নিরাপত্তা, তাদের সিকিউরিটি, সব কিছু নিয়ে একটি পার্ট আছে। আমরা সাংবিধানিক বিষয় নিয়ে আলোচনা করেছি, আইনগত বিষয় নিয়ে আলোচনা করেছি। আমার মনে হয় মানুষের প্রতিদিনকার প্রত্যেকটি মানুষ, সকল সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ, তাদের প্রতিদিনকার যে চাওয়া পাওয়াগুলা, প্রয়োজনগুলো, সেটা নিয়ে বোধহয় আমরা আলাপ আলোচনা একটু কম করেছি। আমার কাছে মনে হয় সেই বিষয়গুলি নিয়ে বোধহয় আলোচনা করা উচিত। সেই বিষয়গুলি নিয়ে বোধহয় প্রত্যেকটি রাজনৈতিক দলের আলোচনা করা উচিত। আমরা শুধু রাজনৈতিক বিষয় নিয়ে সেমিনার করছি, সিম্পোজিয়াম করছি, আলোচনা করছি, তর্ক বিতর্ক করছি, অবশ্যই ওগুলো প্রয়োজন আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যদি মানুষের প্রতিদিনকার তার চিকিৎসা ব্যবস্থা কী হবে, তার কর্মসংস্থান কী হবে, তার পরিবারের সন্তানদের শিক্ষা ব্যবস্থা কী হবে, তার রাস্তায় বের হলে নিরাপদে সে ফিরে আসতে পারবে কিনা, এইরকম বিষয় যেগুলো আছে, এই বিষয়গুলো নিয়েও বোধহয় আমাদের আলোচনা আরও একটু বেশি হওয়া উচিত। এই বিষয়গুলো নিয়ে বোধহয় আমাদের প্ল্যান প্রোগ্রাম আরও একটু বেশি হওয়া উচিত। এই পলিসিগুলো নিয়ে বোধহয় আমাদের চিন্তা ভাবনা আরও একটু বেশি হওয়া উচিত। সামনে নির্বাচন, আমি একটি রাজনৈতিক দলের সদস্য, স্বাভাবিকভাবেই আমরা 22 তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব। আপনারা যারা আজকে কষ্ট করে আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন, আবারও আপনাদেরকে আমি আমার এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। একই সাথে আমরা ইনশাল্লাহ দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে যাতে আপনাদের কাছ থেকে এমন ধরনের আলোচনা, সমালোচনা আমরা পাই যেটা আমাদেরকে সাহায্য করবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। শুধু সমালোচনা করার জন্য নয়, আপনাদের কাছ থেকে এমন সমালোচনা আমরা পাই যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে সক্ষম হই, আমরা সরকার গঠনে সক্ষম হলে, সেই প্রত্যাশা রেখে আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।